অনলাইন শপিং এখন খুবই জনপ্রিয়, বিশেষ করে সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টের ওয়েবসাইটগুলোতে কম দামে ভালো জিনিস পাওয়া যায়। দিন দিন প্রযুক্তির উপর আমাদের নির্ভরতা এতটাই বেড়েছে যে শপিংও এখন স্মার্টফোনের মাধ্যমেই সেরে ফেলি। এই গল্পের নায়িকা ঠিক এমনই একটি ওয়েবসাইট থেকে একটি সেকেন্ড হ্যান্ড ওয়াশিং মেশিন কিনে, কিন্তু সে ভাবতেও পারেনি এই কেনাকাটাই তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়ে উঠবে। শুধু গল্প নয়, একটা সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা সম্প্রতি মুক্তিপ্রাপ্ত কোরিয়ান সাইকোলজিক্যাল থ্রিলার মুভি হলো টার্গেট। গল্পের শুরুতে দেখা যায় এক তরুণ গভীর মনোযোগ দিয়ে সেকেন্ড হ্যান্ড জিনিসের অনলাইন সাইট ব্রাউজ করছে। কিছুক্ষণ আগেই সে তার পুরনো আইম্যাকটা বিক্রির জন্য বিজ্ঞাপন দিয়েছে। এখন আগ্রহী ক্রেতার অপেক্ষায় আছে। অল্প সময়ের মধ্যে একটি নোটিফিকেশন আসে তার ফোনে, কেউ একজন আইম্যাকটা কিনতে চায়। ছেলেটি দ্রুত মেসেজ খুলে দেখে একজন মেয়ে আগ্রহ দেখিয়েছে। আনন্দে তার মুখ উজ্জ্বল হয়ে ওঠে। মেয়েটির প্রোফাইলও বেশ চমৎকার, রেটিংও দুর্দান্ত, দেখে মনে হয় নির্ভরযোগ্য ক্রেতা। চ্যাটের মাধ্যমে কথাবার্তা এগোতে থাকে। তারা ঠিক করে মেয়েটি সরাসরি তার বাড়িতে এসে আইম্যাকটা দেখবে, যদি পছন্দ হয় তবে কিনে নিবে। ছেলেটি কোনো দ্বিধা না করেই নিজের ফোন নাম্বার আর বাড়ির ঠিকানা মেয়েটিকে পাঠিয়ে দেয়। অন্যদিকে দেখানো হয় আজকের গল্পের প্রধান চরিত্র সোহিয়নকে। সে একটি আর্কিটেকচারাল কোম্পানিতে কাজ করে। সাইটে এসে সে সমস্ত ওয়ার্কারদের বকতে থাকে, কারণ তারা ফ্লোরে ভুল করে টাইলস লাগিয়েছে। আর এই কারণেই সোহিয়নকে কথা শুনতে হয় তার ম্যানেজার কিমের কাছে। সোহিয়ন তাকে জানায় গতকাল সে নতুন অ্যাপার্টমেন্টে শিফট করার জন্য ছুটিতে ছিল, আর তার অনুপস্থিতিতেই এটা হয়েছে। তবে ম্যানেজার উল্টো তাকেই বলে নিজের টাকা দিয়ে কাজটা ঠিক করানোর জন্য। এই অফিসে সোহিয়নের একমাত্র বন্ধু ছিল ডালজো। অফিস শেষে ডালজো আর সোহিয়ন একসাথেই গাড়িতে ফিরছিল। তখনই সোহিয়ন বলে তার ওয়াশিং মেশিনটা খারাপ হয়েছে আর সেটা ঠিক করতে অনেক টাকা লাগবে। ডালজো জানায় এত টাকা দিয়ে ঠিক না করতে, সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টের ওয়েবসাইট থেকে পুরনো একটা ওয়াশিং মেশিন কিনতে অনেক কম টাকা লাগবে। ডালজো নিজেও সেকেন্ড হ্যান্ড জিনিস কিনেছে, কম টাকাতে ভালো জিনিসই পাওয়া যায়। এইসব বলতে বলতে ম্যানেজার কিমের কল আসে। সে সোহিয়নকে বলে দেয় কাল সকালের মধ্যেই সমস্ত কাজ ঠিক করতে। অন্যদিকে দেখানো হয় গল্পের শুরুতে থাকা ওই ছেলেটিকে। তার বাড়িতে আজ একটি মেয়ে আসবে আইম্যাকটা কিনতে। সে মেয়েটাকে ডেটে নিয়ে যাওয়ার কথা কল্পনা করতে করতে সে সেজে গুজে রেডি হচ্ছিল। তখন এই মেয়েটি টেক্সট করে জানায় কাজে ব্যস্ত থাকায় সে তার ভাইকে পাঠিয়েছে জিনিসটা কিনতে। সাথে সাথেই ডোরবেলটা বেজে ওঠে। দরজা খুলতেই দেখতে পায় মেয়েটির ভাই এসেছে। লোকটি এসে আইম্যাকটা ভালো করে চেক করে নেয়। সব ঠিকঠাকই আছে দেখে সে ছেলেটিকে টাকা দেয়, তবে তার সাথে সাথে পেটে ছুরি ঢুকিয়ে তাকে নৃশংসভাবে হত্যা করে। এরপর ছেলেটির ফোনটিকে আনলক করে তার এক বন্ধুকে টেক্সট করে জানিয়ে দেয় সে এক মেয়ের সাথে ভূষণ শহরে যাচ্ছে বেড়াতে, যাতে কেউ এই ছেলেটির অনুপস্থিতি নিয়ে কিছু না ভাবে। এজন্যই সে এই টেক্সটটি করে দেয়। অন্যদিকে সোহিয়ন রাতেই সাইটে গিয়ে ফ্লোরের কাজ করছিল, কারণ কাল সকালের মধ্যেই এটা শেষ করতে হবে। তখনই হঠাৎ ম্যানেজার কিম সেখানে আসায় সে ভয় পেয়ে যায়। কিম তার জন্য ডিনার নিয়ে এসেছে। খাবার খেতে খেতে ম্যানেজার জিজ্ঞেস করে তার ওয়াশিং মেশিনের কি হয়েছে। সোহিয়ন জানায় সেটা আর ঠিক হবে না। কিম বলে সে গিয়ে ঠিক করে দিতে পারে। সোহিয়ন মানা করলেও কিম ইনসিস্ট করতে থাকে। আসলে ম্যানেজার কিম সোহিয়নকে পছন্দ করে। সে যে তার সাথে বাড়িতে যাওয়ার বাহানা বানাচ্ছে এটা সোহিয়ন ভালো করেই বুঝতে পারে। তবে সৌভাগ্যবশত ডালজো সেখানে আসে তার জন্য খাবার নিয়ে। আর এখন নিশ্চিন্তে সোহিয়ন ডালজোর সাথে কিমকেও তার বাড়িতে নিয়ে যায়। কিম ওয়াশিং মেশিনটা দেখে বলে এটা ঠিক হবে না। বেচারা কিম চেয়েছিল সে সোহিয়নের সাথে একটু সময় কাটাবে, কিন্তু সেটাও তার কপালে জুটলো না। অন্যদিকে ওই কিলার ছেলেটি বাড়িতে থাকা সমস্ত জিনিসের ছবি ওয়েবসাইটে লিস্ট করে দেয় বিক্রির জন্য। আসলে এই লোকটি ছিল এক প্রকার সাইকোপ্যাথ কিলার। সে মানুষকে মেরে তার সমস্ত জিনিসপত্র অনলাইনে সেল করে টাকা উপার্জন করে। পরদিন সোহিয়ন সেকেন্ড হ্যান্ড ওয়েবসাইট ঘাটতেই দেখতে পায় একটা ওয়াশিং মেশিন বিক্রি হবে, যার দাম খুবই কম, যার ডেসক্রিপশনে লেখা আছে ছেলেটি বিদেশ চলে যাবে, সেজন্য আর্জেন্ট সবকিছু সেল করবে। আসলে এটা ওই কিলারেরই পোস্ট। সোহিয়ন অফিসে যাওয়ার পথেই তাড়াহুড়া করে সেই ওয়াশিং মেশিনটা কিনে নেয়। এরপর যখন সে ওয়াশিং মেশিনটা তার বাড়িতে নিয়ে আসে সে দেখতে পায় এটা চলছে না। টেকনিশিয়ান এসে ওয়াশিং মেশিনটা দেখে জানিয়ে দেয় এটা একদমই খারাপ, এটাকে আর ঠিক করা যাবে না। তাকে বোকা বানিয়ে এই নষ্ট মেশিনটা তার কাছে বিক্রি করা হয়েছে। সোহিয়ন ওই সেলারের কাছে কন্ট্যাক্ট করতে চায়, তবে তার ফোন বন্ধ থাকে। সে ওই সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টের ওয়েবসাইটটা খোলে, তবে দেখতে পায় সেলার তার আইডিটা ডিলিট করে দিয়েছে। কোনো উপায় না পেয়ে সে যায় পুলিশ স্টেশনে। ফ্রড ডিপার্টমেন্টে তার কেসটা জমা দেয়। এখানেই আমাদের পরিচয় হয় দুজন পুলিশ অফিসারের সাথে, ডিটেকটিভ না এবং ডিটেকটিভ জু। ডিটেকটিভ না জানায় তার কেসের ইনভেস্টিগেশন শুরু হবে 4 মাস পর, কারণ অলরেডি তাদের কাছে অনেক ফ্রড কেস রয়েছে। এটা শুনে সোহিয়ন বলতে থাকে তার সাথে এত বড় ফ্রড হয়েছে, তাহলে এত মাস সে হাত গুটিয়ে বসে থাকবে? ডিটেকটিভ জু তাকে বোঝায় সবার সাথেই এমন ফ্রড হয়েছে, ইনভেস্টিগেশন শুরু করতে একটু সময় লাগবে, কারণ এইসব প্রতারকরা বাইরের দেশ থেকে এমন প্রতারণা চালায়। সোহিয়ন হতাশ হয়ে সেখান থেকে ফিরে আসে। এখন তাকে নতুন ওয়াশিং মেশিন কিনতে হবে, তাই সে ইএমআই তে একটা নতুন ওয়াশিং মেশিন কিনে। তবে সেই মেশিনটাও ডেলিভারি হতে 2 দিন লাগবে। বেচারি সোহিয়ন আজ পাবলিক লন্ড্রিতেই যায় তার কাপড় চোপড় ধুতে। ধোয়া কাপড় চোপড় নিয়ে ফেরার সময় প্লাস্টিকটা ছিঁড়ে তার সমস্ত কাপড় রাস্তায় পড়ে যায়। কাপড়গুলো তোলার সময় সে বিরক্ত হয় এবং ঠিক করে সে এভাবে হাত গুটিয়ে বসে থাকবে না। সে যেভাবেই হোক ওই স্ক্যামারকে খুঁজে বের করবেই। সেই রাতেই সে বসে পড়ে তার কম্পিউটারে। সমস্ত
সমস্ত সেকেন্ড হ্যান্ড ওয়েবসাইটে সারা রাত ধরে সমস্ত জিনিসের পোস্ট দেখতে থাকে। অনেক পোস্ট দেখতে দেখতে তার চোখে পড়ে একটা সেলার, যার ডেসক্রিপশনে লেখা আছে বিদেশে চলে যাওয়ার জন্যই সে সমস্ত জিনিস সেল করবে। তার মনে পড়ে যায় ওই ওয়াশিং মেশিনটা কেনার সময় সে একই লেখা দেখেছিল, এজন্য সে লেখাটিকে কপি করতে চায়। তবে দেখা যায় এটা কোনো টেক্সট নয়, আসলে এই টেক্সটটা ছবি আকারে আপলোড করা হয়েছে। আর এজন্যই এই ডিসক্রিপশন দিয়ে সার্চ করেও সে ওই সেলারকে খুঁজে পাচ্ছিল না। সে বুঝে যায় এটাই সেই স্ক্যামার যাকে সে খুঁজছে। সে এই সেলারের সমস্ত প্রোডাক্টে গিয়ে কমেন্ট করে দেয় এই সেলারের থেকে কোনো জিনিস না কিনতে, তাকে টাকা না পাঠাতে। এই সেলার একজন স্ক্যামার। অন্যদিকে দেখানো হয় সেই সাইকোকে, যে খুবই একজন বড় হ্যাকার। সে সোহিয়নের সমস্ত কমেন্ট দেখতে পায়। সাথে সাথেই এই সাইকোটি একটি মেয়ের প্রোফাইল থেকে তাকে টেক্সট করে বলে এইসব কমেন্ট করা বন্ধ করতে, নইলে সে বিপদে পড়বে। তবে সোহিয়নও কম না, সে তাকে টেক্সট করে বলতে থাকে তার কোনো প্রোডাক্টই সে বিক্রি হতে দিবে না। ওই সাইকোটি তাকে ক্লিয়ার ওয়ার্নিং দিয়েছে, এরপরেও যদি সোহিয়নের শিক্ষা না হয় তাহলে এরপর যা হবে তার জন্য প্রস্তুত থাকতে। সোহিয়নও জানায় সে অলরেডি পুলিশে কমপ্লেন করে দিয়েছে। তার মতে স্ক্যামারকে খুঁজে বের করতে 3 দিনই যথেষ্ট। সাইকোটি আর কোনো টেক্সট করে না। লোকটি ভয় পেয়ে গেছে ভেবে সোহিয়ন অনেক খুশি হয়ে যায়। এভাবেই সারা রাত জেগে সকালে অফিসে আসতে তার লেট হয়ে যায়। ম্যানেজার কিম লেট করে আসার জন্য তাকে কথা শোনাতে থাকে। সে ক্লিয়ারলি তাকে ওয়ার্নিং দিয়েছিল, তারপরেও কেন লেট হচ্ছে। এই কথা শুনেই সোহিয়নের একটু অবাক লাগে। ম্যানেজার কিমের কথা বলার ধরনটা অবিকল সেই স্ক্যামারের মতোই। সে চিন্তিত হয়ে পড়ে আর ভাবে তার ম্যানেজারই তো আবার সেই স্ক্যামার নয়। যাই হোক, লাঞ্চ করার সময় হঠাৎ করেই সোহিয়নের কাছে অনেক কল আসতে থাকে। সবাই তার কাছে ফোন করে ওয়াশিং মেশিনের ব্যাপারে জিজ্ঞেস করে, যেটা নাকি সেকেন্ড হ্যান্ড ওয়েবসাইটে ফ্রিতে কাউকে দিতে চেয়েছে। সারাদিন অনবরত তার ফোনে কল আসতেই থাকে। বাড়িতে গিয়ে সোহিয়ন দেখতে পায় তার প্রোফাইলে অনেক টেক্সটও এসেছে, আর সাথেই বেজে যাচ্ছে তার ফোনটি। সে বিরক্ত হয়ে ওই ওয়েবসাইটে লিখে দেয় ফ্রি গিভ হয়ে শেষ হয়ে গেছে। সে সারাদিনের ক্লান্তি নিয়ে একটু বিশ্রাম নিচ্ছিল, কিন্তু সেই মুহূর্তেই কলিং বেলটি বেজে ওঠে। সে কিছুটা ঘাবড়ে যায়, এত রাতে কে এসেছে। দরজা খুলতেই দেখতে পায় ডেলিভারি বয় অর্ডার করা খাবার নিয়ে এসেছে, কিন্তু সে তো কোনো খাবার অর্ডার করেনি। দেখতে দেখতেই সেখানে আরো 2জন ডেলিভারি বয় চলে আসে খাবার নিয়ে। সে সবাইকে বলে দেয় সে কোনো খাবার অর্ডার করেনি। এবার সে খুবই বিরক্ত হয়ে যায়। পরদিন অফিসে যাওয়ার সময় তার দরজায় নোটিশ লাগিয়ে দেয় এখানে কোনো ডেলিভারি না করতে। এরপর এই বিষয়টা সে পুলিশ স্টেশনে এসে ডিটেকটিভ না এবং জুকে জানায়। ডিটেকটিভ জু আবার আগের মতোই তাকে নানা গল্প শোনাতে থাকে। তবে সোহিয়নের অবস্থা দেখে ডিটেকটিভ না বলে দেয় তারা আজই ইনভেস্টিগেশন শুরু করবে। এরপর ডিটেকটিভ জু চলে যায় সেই ছেলের ঠিকানায়, যার কাছ থেকে সোহিয়ন ওয়াশিং মেশিন কিনেছে। সেটা ছিল ওই ছেলেটির অ্যাড্রেস, যাকে ওই সাইকো অলরেডি মেরে ফেলেছে। ওই বাড়ির ল্যান্ডলর্ড জানায় এই ছেলেটি একজন স্টুডেন্ট। ল্যান্ডলর্ড ছেলেটিকে কল করে, তবে কেউ ফোনটি রিসিভ করে না। ডিটেকটিভ জু ছেলেটির ঘরে ঢুকতে চাইলে ল্যান্ডলর্ড মানা করে দেয়, বলে দেয় ছেলেটির পারমিশন ছাড়া সে তার ঘর খুলতে পারবে না। কোনো উপায় না পেয়ে ডিটেকটিভ জু ছেলেটির কল হিস্টোরি এবং লোকেশন চেক করা শুরু করে। অন্যদিকে সোহিয়ন বাড়িতে ফিরে ঘরে ঢুকতেই দেখতে পায় সকালে দরজায় লাগানো নোটিশটি কেউ খুলে নিয়ে গেছে। সে খুবই ঘাবড়ে যায়। সাথে সাথেই ডিটেকটিভ জুকে কল করে ডাকে। তারা বিল্ডিং এর সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করতে চায়, তবে গেট এবং পার্কিং লটে সিসিটিভি থাকলেও বিল্ডিং এর করিডোরে কোনো সিসিটিভি নেই, কারণ এতে রেসিডেন্টদের প্রাইভেসি নষ্ট হয়। ঠিক সেই মুহূর্তেই সেখানে আবার ফুড ডেলিভারি বয় আসে সোহিয়নের অর্ডার নিয়ে। সোহিয়ন ডিটেকটিভ জুকে দেখায় কিভাবে ওই স্ক্যামার রোজ তার নামে অর্ডার করছে। ডিটেকটিভ জু তাকে বলে ফোন নাম্বারটা চেঞ্জ করতে। সোহিয়ন তার ফোন নাম্বারটা চেঞ্জ করে নেয়। আর রাতে ডালজো তার বাড়িতে এলে তারা দুজন মিলে একসাথে ড্রিঙ্ক করতে থাকে। এত চিন্তার মধ্যেও বন্ধুর সাথে থাকতে পেরে সোহিয়ন একটু আনন্দে থাকে। তবে ডালজো চলে গেলেই দেখানো হয় সেই সাইকো তার বাড়ির সামনে অপেক্ষা করছে। পরদিন সকালে রুম থেকে বেরোতেই সোহিয়ন দেখতে পায় কেউ একজন তার রুমের বাইরে। লোকটি জানায় তার রুমের সামনে সিসিটিভি লাগানোর কথা বলা হয়েছে, তবে এই সিসিটিভি ক্যামেরার ডিজাইনটা একদমই আলাদা। ওই ওয়ার্কার জানায় মানুষ তাদের অ্যাপার্টমেন্টের সামনে সিসিটিভি পছন্দ করে না, তাই এমন ডিজাইনের সিসিটিভি লাগানো হয় যাতে কেউ বুঝতে না পারে। পুলিশের এমন তৎপরতা দেখে সে একটু স্বস্তি পেয়েছে। সেই দিন সাইটে কাজ করার সময় হঠাৎই তার মায়ের টেক্সট আসে। তার মা জানায় সে এসি কিনতে গেছে, তবে তার ক্রেডিট কার্ড কাজ করছে না। সে দোকানদারের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে তাতে টাকা পাঠাতে বলে। সোহিয়ন টাকাটা ট্রান্সফার করতে যাবে, তবে তখনই তার মনে হয় এতগুলো টাকা পাঠানোর আগে একবার মায়ের সাথে কথা বলা উচিত। সোহিয়ন তার মাকে কল করে, তবে কেউ ফোনটা রিসিভ করে না। সোহিয়ন টেক্সটে জিজ্ঞেস করে তার বাবা কোথায়। উত্তর আসে তার বাবা কাজে গেছে। এবার সোহিয়ন চমকে যায়, আসলে তার বাবা অনেকদিন আগেই মারা গেছে। সে বুঝতে পারে এটা আসলে সেই স্ক্যামার যে তার মায়ের ফোন হ্যাক করে সেই ফোন থেকে টেক্সট করছে। সোহিয়ন এটা বুঝতে পেরে প্রচুর ঘাবড়ে যায়। সে বুঝতে পারে এই স্ক্যামার কতটা বিপজ্জনক। সেদিন রাতে হঠাৎ করেই সোহিয়নের দরজায় কেউ আসে। বাইরে থেকে দরজার পাসওয়ার্ড দিয়ে একটি লোক তার দরজা খুলে ফেলে। লোকটি এসেছে তার সাথে আজকের রাত কাটাতে। সে প্রচুর ঘাবড়ে যায়। ভয় পেয়ে সে সাথে সাথেই পুলিশে কল করে, আর পুলিশের নাম শুনেই ওই লোকটি চলে যায়। ঠিক সেই মুহূর্তেই সাইকোটি আবার তাকে টেক্সট করে জানায় এই লোককে সেই তার বাড়িতে পাঠিয়েছে। সোহিয়ন তার কাছে অনুরোধ করতে থাকে এবং বলতে থাকে সবকিছু বন্ধ করতে। তবে ওই সাইকো বলে যদি সে 5 মিনিটের মধ্যে 5 লক্ষ টাকা পাঠায় তাহলে সে সব বন্ধ
বন্ধ করে দিবে। সোয়ন খুবই চিন্তায় পড়ে যায়, এতগুলো টাকা সে কি করে এক অচেনা মানুষকে দিতে পারে। এসব ভাবতে ভাবতেই 5 মিনিট কেটে যায় আর আবার একটি লোক তার দরজায় আসে, পাসওয়ার্ড দিয়ে একাই দরজা খুলে ফেলে। তাকে বলতে থাকে সে এখানে রাতটা এনজয় করতে এসেছে। সোয়ন পুরোপুরি ভেঙে পড়ে, কিছুই করতে পারছে না, সে ভয়ে কান্না করতে থাকে। ঠিক সেই মুহূর্তেই ডিটেকটিভ জু সেখানে আসে, ওই ব্যক্তিটিকে বেধড়ক মারতে থাকে, মেরে তাকে পুলিশ স্টেশনে নিয়ে যায়। লোকটি জানায় কেউ একজন তাকে টেক্সট করে অ্যাড্রেস আর দরজার পাসওয়ার্ড দিয়ে বলেছে ওই ব্যক্তির গার্লফ্রেন্ড নাকি আজ রাতটা কারোর সাথে কাটাতে চায়, আর এই আশাতেই সে এসেছিল। ওই ব্যক্তি তাকে তার গার্লফ্রেন্ডের ভিডিও পাঠিয়েছে যখন সে অন্য কোনো ব্যক্তির সাথে লিপ্ত ছিল। ডিটেকটিভ দেখতে পায় ওই ভিডিও আসলে পর্ন সাইট থেকে ডাউনলোড করা র্যান্ডম একটা ভিডিও। অন্যদিকে সোহিয়নের কাছে আবার সেই সাইকোর টেক্সট আসে। ওই সাইকো সোহিয়নের সমস্ত ডিটেলস জানে, সে কবে জন্মগ্রহণ করেছে, কোন স্কুলে পড়েছে এবং কোথায় কাজ করে। এই সবকিছু দেখে সোহিয়ন প্রচুর ঘাবড়ে যায়। পরদিনই সে ডিটেকটিভ জুয়ের কাছে যায়, জানতে চায় সেই অ্যাড্রেসে গিয়েছিল কিনা। ডিটেকটিভ জানায় গিয়েছিল, কিন্তু ওই ছেলের দেখা পায়নি, ফোনটাও রিসিভ করছে না সে। সোহিয়ন প্রচুর ভয়ে দিন কাটাচ্ছে, তার হাত পা সবসময় যেন ভয়ে কাঁপছে। তার এই অবস্থা দেখে ডিটেকটিভ জু আবার তাকে নিয়ে ওই ঠিকানায় যায় আর ওয়ারেন্ট দেখিয়ে ওই ল্যান্ডলর্ডকে রুমটা খুলতে বলে। ঘরে ঢুকতেই দেখতে পায় ঘরে কোনো আসবাবপত্র নেই, পুরো ঘর ফাঁকা, শুধু রয়েছে একটি ফ্রিজার। ফ্রিজার খুলতেই সোহিয়নের আত্মা কেঁপে ওঠে, ওই ফ্রিজারেই রয়েছে সেই ছেলেটির মৃতদেহ। অনলাইন ফ্রড কেসটা হঠাৎই পাল্টে যায়। সামান্য একটা অনলাইন শপিং এর জন্য আজ সোহিয়নের জীবনটা জাহান্নামে পরিণত হয়েছে। সে একদমই নির্জীব হয়ে পড়েছে। ডিটেকটিভ তাকে বাড়ি পাঠিয়ে দেয়, তার বাড়ির সামনে পুলিশ গার্ডেরও ব্যবস্থা করে দেয়। অন্যদিকে সোহিয়ন তার ব্রোকারের কাছে যায়, যার কাছ থেকে গত সপ্তাহে সে অ্যাপার্টমেন্টটা ভাড়া করেছে। সে এই অ্যাপার্টমেন্টটা ছেড়ে দিতে চায়, তবে ব্রোকার জানায় তার টাকা রিফান্ড করা যাবে না, বরং তাকে তাড়াতাড়ি ঘর ছাড়ার জন্য আরো ফিস দিতে হবে। এদিকে পুলিশ স্টেশনে ডিটেকটিভ না ওই ছেলেটির ফোন রেকর্ডস বের করে নেয়। সমস্ত রিসেন্ট কল লিস্ট দেখে জানতে পারে ছেলেটি বিদেশে চলে যাবে জন্য নাকি তার সমস্ত জিনিস বিক্রি করেছে। তার ফোন থেকে লাস্ট ওই ফ্রিজারটাই কেনা হয়েছিল কোনো এক সেকেন্ড হ্যান্ড জিনিসের ওয়েবসাইট থেকে। তারা বুঝে যায় কিলার শুরু থেকে সমস্ত কিছু প্ল্যান করেছে। এরই মাঝে ইনভেস্টিগেশন করে তারা জানতে পারে এমনই সেম ঘটনা এর আগেও এক মেয়ের সাথে ঘটেছে। তারা ওই মেয়েটিকে ডেকে পাঠায়। মেয়েটির চোখে মুখে লেগে আছে ভয়ের ছাপ। মেয়েটি জানায় সে এমনই একটা সেকেন্ড হ্যান্ড ওয়েবসাইট থেকে জিনিস অর্ডার করেছিল, তবে জিনিসটা তার কাছে আসেনি, আর ওই সেলারটাও তার প্রোফাইল ডিলিট করে দিয়েছিল। ওই মেয়েটাও সোহিনের মতোই খুঁজতে খুঁজতে সেই স্ক্যামারের খোঁজ পেয়েছিল। সে সমস্ত পোস্টে কমেন্ট করেছিল যাতে কেউ সেই সেলারকে টাকা না পাঠায়। এরপর থেকে ওই সাইকো তার সাথে অনবরত কন্ট্যাক্ট করছে। টেক্সটের মাধ্যমে তার বাড়িতে বারবার তার নামে খাবার অর্ডার করে ডেলিভারি ম্যানদের পাঠাতো, তাকেও এভাবে বিরক্ত করত। ওই সাইকো তার সম্পর্কে সবকিছুই জানতো। হঠাৎ করে তার বাড়ি থেকে জিনিসপত্র মিসিং হতে শুরু করে। সবসময় মেয়েটি ভয়ে ভয়ে দিন কাটাতো। আর একদিন হঠাৎ করেই ওই সাইকো তার বাড়িতে এসে পৌঁছায়, তার উপর হামলা করতে শুরু করে। তবে মেয়েটি কোনোভাবে তার জীবন বাঁচিয়ে বাড়ি ছেড়ে পালিয়েছিল। অন্যদিকে সোহিয়ন বাড়িতে আসে। বাড়িতে ঢুকতেই সে ঘরে কিছু একটা স্মেল পায়। সারা ঘর জুড়ে খুঁজতে থাকে স্মেলটা কোথা থেকে আসছে। তখনই সে দেখতে পায় তার ঘর থেকে কিছু জিনিস মিসিং হয়ে গেছে। সোহিয়নের সাথে সেই একই ঘটনা ঘটতে শুরু করেছে যা ওই মেয়েটির সাথে হয়েছে। ভয়ে ঘুম না আসায় রাতে সে ডালজোকে কল করে। ডালজো তাকে নিজের বাড়িতে এসে থাকতে বলে, তবে সোহিয়ন চায় না ডালজোর উপর বোঝা হয়ে থাকতে। তাই রাতটা কোনোভাবে কাটিয়ে সকালে বেরিয়ে পড়ে অফিসের উদ্দেশ্যে। সে বেরিয়ে যাওয়ার পরেই তার বাড়ির সামনে থাকা পুলিশরাও চলে যায়। এত কিছুর মাঝে সোহিয়ন খুবই ডিস্টার্ব রয়েছে, তাই কাজে এসেও সে সবার সাথে খারাপ আচরণ করে। অফিস শেষে রুমে ফিরতেই ম্যানেজার কিম তার কাছে এসে জানায় সে ডালজোর কাছে সব শুনেছে। এমন পরিস্থিতিতে তার একা থাকা উচিত নয়। সোহিয়ন তাকে চলে যেতে বলে, তবে ম্যানেজার কিম তার ঘরে ঢোকার জন্য জোর করতে থাকে। সোহিয়ন এতে আরো বেশি ঘাবড়ে যায়। ঘাবড়ে গিয়ে দরজা বন্ধ করতেই কিমের হাতটা দরজায় চাপা পড়ে প্রচুর চোট পায়, আর সোহিয়ন ভয়ে ভয়ে কোনোভাবে দরজাটা বন্ধ করে দেয়। ম্যানেজার কিম চিৎকার করে বলতে থাকে সে কি তাকে এতটাই ঘৃণা করে যে তাকে রুমেও প্রবেশ করতে দিচ্ছে না। সে তো শুধু তাকে পছন্দ করে, তার কি কোনো অধিকার নেই কাউকে পছন্দ করার? এইসব বলে সে চলে যায়। সোহিয়ন এক ঝামেলা থেকে মুক্তি পেলেও আবার এক নতুন বিপদ। চোখের সামনে সে দেখতে পায় ওই সাইকো তার ঘরে এসেছিল, টেবিলে বসে খাবার খেয়ে গেছে। সে তখনই দেখতে পায় ওই সাইকো তার কম্পিউটারও হ্যাক করে নিয়েছে। তাতে একা একাই টাইপ হচ্ছে। আজ সে এত তাড়াতাড়ি ফিরে এলো যে সোহিয়ন প্রচুর ঘাবড়ে যায়। সে ভয় পেয়ে পুলিশকে সাথে সাথেই কল করে। ডিটেকটিভ জু তার টিম নিয়ে সেখানে আসে, তবে কোনো ফিঙ্গারপ্রিন্ট তারা খুঁজে পায় না। কোনো কারণে সে মোবাইলের ফ্ল্যাশ অন করে বিছানার নিচটা চেক করে। সেখান থেকে একটা হাত তাকে টেনে ধরতেই তার ঘুমটা ভেঙে যায়। আসলে সে পুলিশ স্টেশনে রয়েছে। তবে সেই স্বপ্ন দেখে এতটাই ভয় পেয়ে যায় যে ঘাবড়ে গিয়ে সে একদমই সেন্সলেস হয়ে পড়ে যায়। পুলিশ তাকে হসপিটালে নিয়ে গিয়ে অ্যাডমিট করিয়ে দেয়। এদিকে ডিটেকটিভ না সমস্ত পুলিশ স্টেশন থেকে খোঁজ নিয়ে জানতে পারে একই রকম আরো 6টি কেস রয়েছে। অর্থাৎ ওই সাইকো এভাবেই অনলাইন সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট বিক্রির মাধ্যমে তার টার্গেট সিলেক্ট করে।
এদিকে সোহিয়ন একটু সুস্থ হলেই হসপিটাল থেকে বেরিয়ে আসে। ডালজোর সাথে ফোনে কথা বলতে বলতেই হঠাৎ তার ফোনে ওই সাইকোর কল আসে। সোহিয়ন কাঁদো কাঁদো স্বরে তার কাছে রিকোয়েস্ট করতে থাকে এই সব কিছু বন্ধ করতে। ওই সাইকো তাকে জানায় যদি সে এসবের থেকে মুক্তি পেতে চায় তাহলে এখন 5 লাখের জায়গায় 10 লাখ টাকা দিতে হবে। ক্যাশ নিয়ে ফোন সুইচ অফ করে রাত 10টায় তার বাড়িতে যেতে হবে, আর ভুলেও যেন সে পুলিশকে কিছু না জানায়। সোহিয়ন ভয় পেয়ে সাথে সাথেই সমস্ত কার্ড দিয়ে 10 লাখ টাকা তুলে নেয়। বসে বসে ভাবতে থাকে তার একটা কমেন্ট কিভাবে তার জীবনটাকে জাহান্নাম বানিয়ে দিল। কান্নায় ভেঙে পড়ে সে। এদিকে রাতে ডিটেকটিভ জু হসপিটাল থেকে জানতে পারে সোহিয়ন বাড়ি চলে গেছে, তাই সে সোহিয়নের বাড়ির সামনে এসে তাকে কল করে, তবে তার ফোনটা সুইচ অফ। অন্যদিকে ডিটেকটিভ নায়ের কাছে ওই নাম্বারের ফোন স্টোরি এসে পৌঁছায় যেই নাম্বার থেকে সোহিয়নের সাথে রাত কাটানোর জন্য ছেলেটিকে টেক্সট করা হয়েছিল। ডিটেকটিভ না দেখতে পায় সেই নম্বরটা 4 দিন ধরে সোহিয়নের বাড়ির আশেপাশেই রয়েছে। সে বুঝে যায় ওই সাইকো 4 দিন ধরে সোহিয়নের বাড়ির পাশেই রয়েছে। সে ডিটেকটিভ জুকে কল করে এইসব বলার জন্য। তবে এদিকে সেই মুহূর্তেই ওই সাইকো ডিটেকটিভ জুয়ের উপর অ্যাটাক করে, তার মুখে ক্লোরোফর্ম দিয়ে তাকে অজ্ঞান করে ফেলে। এরপর সে তাকে খুন করারও চেষ্টা করে, তবে সেই মুহূর্তে সেখানে কয়েকজন লোক থাকায় সেটা সে করতে পারে না। এদিকে রাত 10টা বাজতে আর 5 মিনিটই বাকি, তাই সে ডিটেকটিভ জুকে না মেরে সোজা উপরে চলে যায়। সে সোহিয়নের রুমটা খুলতেই যাবে তখনই সেখানে ম্যানেজার কিম চলে আসে। ম্যানেজার কিম বুঝে যায় এটাই সেই স্ক্যামার, আর তখনই ওই সাইকো তার চাকুটা দিয়ে বারবার আঘাত করে তাকে নৃশংসভাবে মেরে ফেলে। এর কিছুক্ষণ পরেই সোহিয়ন তার বাড়িতে আসে। ঘরে এসেই সোফায় শুয়ে পড়ে। তখনই তার চোখে পড়ে সিলিং এ থাকা একটা ডিভাইসের উপর। তার মনে পড়ে ঠিক এমনই সিসিটিভি তার রুমের বাইরে লাগানো হয়েছিল। পুরো বাড়িটা চেক করে দেখতে পায় বাড়ির সমস্ত ঘরের কোণায় লাগানো রয়েছে এমনই সিসিটিভি, আর এর মাধ্যমেই সাইকো তার সমস্ত খোঁজ খবর রাখতে পারে। ঠিক সেই মুহূর্তেই সে দেখতে পায় ম্যানেজার কিমের লাশটা পড়ে আছে তার ঘরের কোণায়। এটা দেখেই তার আত্মা কেঁপে ওঠে, আর ঠিক তখনই তার পেছনের দরজাটি খুলে দাঁড়ায় ওই কিলার। সোহিয়ন বুঝে যায় কিলার তার পেছনেই দাঁড়িয়ে আছে। সে পালানোর চেষ্টা করে, তবে ওই সাইকো তাকে ধরে ফেলে। সোহিয়ন ওই সাইকোর চেহারা দেখেই বুঝে যায় এটা সেই লোক রুমের বাইরে যিনি সিসিটিভি লাগাচ্ছিল। এই সাইকো সোহিয়নকে অজ্ঞান করে ফেলে। অন্যদিকে ডিটেকটিভ না দেখতে পায় ডিটেকটিভ জু অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। সে তাকে ডাকতে থাকে, তবে কোনোভাবেই তার জ্ঞান ফেরাতে পারে না। এরপর সে সোহিয়নকে বাঁচাতে তার রুমের দিকে আসতে থাকে, তবে তখনই ওই সাইকো সোহিয়নকে তার গাড়িতে নিয়ে বেরিয়ে পড়ে। ডিটেকটিভ না গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে তার পিছু পিছু, আর ইতিমধ্যেই ডিটেকটিভ জুয়ের জ্ঞান ফিরে আসে। তারা দুজনেই সেই কিলারের গাড়ির পিছু করছিল, আর এভাবেই শেষ করতে করতে হঠাৎ করে একটা ট্রাকের সাথে ডিটেকটিভ না এবং ওই কিলারের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই অ্যাক্সিডেন্টে ডিটেকটিভ না গুরুতরভাবে আহত হয়। ডিটেকটিভ জু দৌড়ে আসে তার কাছে। সে সবাইকে অ্যাম্বুলেন্সে কল করতে বলে, আর এরপর সে আসে সোহিয়নের কাছে। তবে ইতিমধ্যে আহত হলেও ওই কিলার সেখান থেকে পালিয়ে যায়। ডিটেকটিভ না এবং সোহিয়নকে আনা হয় হসপিটালে। ডিটেকটিভ না এখন খুবই ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে, আর অপরদিকে সোহিয়ন তেমন গুরুতরভাবে আহত হয়নি। ডিটেকটিভ জু সোহিয়নের অ্যাপার্টমেন্ট চেঞ্জ করে দেয়, আর ডালজোকে বলে দেয় সোহিয়নের সমস্ত জিনিস নতুন অ্যাপার্টমেন্টে মুভ করতে। এর কিছুদিন পরেই সোহিয়ন সুস্থ হয়ে ওঠে, তবে ডিটেকটিভ না সুস্থ হতে পারে না, তার মৃত্যু হয়ে যায়। ডিটেকটিভ জু এর কাছে সোহিয়ন এই খবর শুনে খুবই ভেঙে পড়ে। তাকে বাঁচাতে গিয়ে এই ডিটেকটিভের জীবন চলে গেল। সেদিন হঠাৎই মেট্রোতে যাওয়ার সময় সে দেখতে পায় তার পাশের মেয়েগুলো এমনই সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টের ওয়েবসাইট থেকে জিনিস কিনছে। এটা দেখেই তার মনে পড়ে যায় ওই সাইকোর কথা। অ্যাক্সিডেন্টের পর তাকে বলেছিল এবারের মতো তো সে বেঁচে যাচ্ছে, তবে সে আবার আসবে সোহিয়নকে মারতে। এই কথা সে কিছুতেই ভুলতে পারে, আর এর থেকেই সে একটা প্ল্যান বের করে। সে ডিটেকটিভ জুয়ের সাথে মিলে ওই সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টের ওয়েবসাইটে গিয়ে ডালজোর ছবি দিয়ে পারফেক্ট একটা প্রোফাইল বানায়। তার প্রোফাইলটা ঠিক তেমন ভাবেই বানায় যেই প্রোফাইলগুলো ওই সিরিয়াল কিলার টার্গেট করে। আর এরপর সে শুরু করে তার কাজ। সে বিভিন্ন প্রোডাক্ট অনলাইনে সেল করা শুরু করে। সে নিজেই ডালজোর মতো চশমা এবং টুপি পরে সমস্ত ক্রেতাদের সাথে দেখা করে। এভাবেই অনেক জিনিস ক্রয় ও বিক্রয় করতে থাকে, সমস্ত ক্রেতা বিক্রেতাদের সাথে দেখা করতে থাকে। তবে আজও সে ওই সাইকোকে খুঁজে পায়নি। আর এমনই একদিন সে এক বিক্রেতার সাথে দেখা করতে আসে। ডিটেকটিভ জু তার সাথে আসতে পারে না, কারণ সে ট্রাফিকের জন্য ফেসে রয়েছে। ইতিমধ্যেই ওই বিক্রেতা তার কাছে এসে পৌঁছায়। সোহিয়ন তাকে দেখেই চমকে যায়। এটাই আসলে সেই সাইকো যার খোঁজ সে এতদিন ধরে করছে। সে তাড়াতাড়ি করে ওয়াশরুম যাওয়ার বাহানায় ডিটেকটিভ জুকে কল করে, তাড়াতাড়ি আসতে বলে তাদের ঠিক করা জায়গাতে। আর এরপর সে ওই সাইকোকে বলে সে ওই জিনিসটা চেক করে নিতে চায়, তবে এখানে তো ইলেকট্রিসিটি নেই, তাই জন্য সে তাকে নিয়ে বাড়িতে যাওয়ার প্ল্যান করে। এরপর সে ওই সাইকোকে নিয়ে আসে একটা অ্যাপার্টমেন্টে। আসলে এই সাইকো সোহিয়নকে দেখেই চিনে ফেলেছিল, তাই তার অ্যাপার্টমেন্টে আসার সাথে সাথেই তাকে অজ্ঞান করে ফেলে। এরপর সে সোহিয়নের পুরো বাড়িটা দেখতে চায়, তবে দেখতে পায় এই বাড়ি পুরোটাই ফাঁকা। বাড়িতে মানুষ বসবাস করার চিহ্ন মাত্রও নেই। তার কিছুটা সন্দেহ হয়। এরপর সে ফিরে আসতেই দেখতে পায় এটা আসলে একটা চাল। সোহিয়ন তাকে এখানে এনেছে মারার জন্য। সে বাইরে থেকে কাচের দরজাটি বন্ধ করে দেয়। ওই সাইকো সেই কাচের দরজাটি খুব সহজেই ভেঙে ফেলে, আর এরপর সে সোহিয়নকে মারতে চায়। তখনই ডিটেকটিভ জু সেখানে চলে আসে। ডিটেকটিভ জু ও ওই সাইকোর মধ্যে প্রচুর ফাইট হয়। এক পর্যায়ে ডিটেকটিভ জুয়ের পেটে ছুরি ঢুকিয়ে দেয়, আর এরপর একটা হাতুড়ি নিয়ে তার মাথায় আঘাত
আঘাত করতে থাকে। কোনো উপায় না পেয়ে সোয়ন একটা নেল গান দিয়ে ওই সাইকোর গায়ে পেরেক মারতে থাকে। এভাবেই এক এক করে সাইকোর গায়ে অনেকগুলো পেরেক মারে, আর এতে ওই সাইকো তাকে মারতে আসে, তাকে বেধড়ক মারতে থাকে। আর এরপর যখন সে সোয়নকে খুন করতেই যাবে তখন এই ডিটেকটিভ জু এসে তাকে নিয়ে সেই বিল্ডিং থেকে লাফিয়ে পড়ে। এতে তারা দুজনেই গুরুতর জখম হয়। তবে এরপরও ওই সাইকো থেমে থাকে না, তার মধ্যে থাকা শেষ শক্তিটুকু দিয়েও চেষ্টা করে ডিটেকটিভ জুকে মেরে ফেলতে। আর ঠিক সেই সময় সোয়ন এসে তার হাতটা শক্ত করে টেনে ধরে থাকে যাতে সে ওই ছুরিটা ডিটেকটিভ জুয়ের গায়ে না মারতে পারে। এতে ডিটেকটিভ জু কিছুটা সময় পেয়ে যায়, আর সে ওই সাইকোর গলা চেপে ধরে ফাইনালি তাকে মেরে ফেলে। আর এভাবেই এই মরণ খেলার শেষ হয়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। সোয়ন এখন নর্মাল জীবনযাপন করছে, সে তার কাজে এসেও সবার সাথে খুব ভালোভাবে আচরণ করছে। এখন সে বুঝে গেছে এই অনলাইন দুনিয়াটা কতটা ভয়ানক হতে পারে। তবে সে বুঝে গেলেও পৃথিবী তো থেমে নেই। দেখানো হয় আজও প্রতি মুহূর্তে সবাই অনলাইনে কত কিছু শেয়ার করছে, কত কিছু ক্রয় বিক্রয় করে চলেছে, আর এদের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন ধরনের স্ক্যামার। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। পরবর্তীতে আপনারা কোন মুভির এক্সপ্লেনেশন দেখতে চান কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো অসাধারণ মুভি নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ।